আচ্ছা, আজকে দেখো আমরা এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব তৃতীয় অধ্যায়ের যে বিবাহ, বিবাহের ধরন, তারপর হচ্ছে বাংলাদেশের সমাজে বিবাহ ব্যবস্থা এবং এর পরিবর্তনশীলতা, বিবাহ বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদের কারণ, পরিবার, পরিবারের প্রকারভেদ। আমরা চেষ্টা করব যে এই সবগুলো টপিকই যেন আমরা টাচ করতে পারি। ঠিক আছে? যদি 10 মিনিট আমাদের চলে গেছে। তোমাদের ক্লাসগুলো কত মিনিটের হচ্ছে? 35 মিনিট? উম, স্যার ওইরকম কোনো মানে টাইম ফিক্সড করা না, মানে টিচার যতক্ষণ থাকে আর কি। মাঝে মাঝে দেখা যায় যে টাইম ওভার হয়ে যায়, তারপরেও মানে টিচার লেকচার শেষ করে তারপর লিভ নেয় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। চেষ্টা করব। আচ্ছা, আমার কি ছবি দেখা যাচ্ছে? মানে আমার স্ক্রিন না, মানে আমাকে দেখা যাচ্ছে? না স্যার, আপনাকে না দেখা স্যার। যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একজন একটু বলতে পারবে যে বিবাহ বলতে কি বুঝছো? হুম? স্যার দুইটা ফ্যামিলির রিলেশন, তারপর সামাজিক। স্যার বই দেখে নেই। না, বই দেখে বলা দরকার নেই। আমরা যেহেতু সমাজ বিজ্ঞান পড়ছি, সমাজ বিজ্ঞানের মূল ব্যাপারগুলাই হচ্ছে যে আমাদের চারপাশে বা আমাদের সমাজে যে বিষয়গুলো ঘটতেছে, সেটা ভালো কাজ হোক, মন্দ কাজ হোক, ঠিক আছে? সেটা মনে করো যে গঠনমূলক হোক, সবকিছু নিয়ে কিন্তু সমাজ বিজ্ঞান আলোচনা করে থাকে। মানে আমাদের চারপাশে যা কিছু ঘটবে তা নিয়ে সমাজ বিজ্ঞান আলোচনা করবে। সমাজের বিভিন্ন ধরনের সমস্যাগুলো তুলে ধরবে এবং সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেগুলো নিয়ে আলোচনা করবে। আর তোমরা সবসময় একটা কাজ করবে যে যখন ক্লাস করবে তখন কোনো সময় বই টাচ করবে না। চিন্তা করবে যে আজকের ক্লাস থেকে আমি কোন ব্যাপারগুলো আমার নিজের ভাষায় আমি শিখতে পেরেছি। কারণ তোমরা এখন অনার্সে পড়তেছো, এখন একদম বই থেকে লাইন টু লাইন লিখবা বা বই থেকে মানে প্রত্যেকটা শব্দ যেভাবে লেখা আছে দাড়ি কমা ঠিক ওভাবে লিখবা। এটা তো ক্লাস 2 3 এর বাচ্চারা লিখবে। আর তোমরা হচ্ছে মূল থিমটা বুঝে নিবে, তারপরে তুমি তোমার মতো করে লিখবে। তবে হ্যাঁ, সংজ্ঞাগুলা যখন লিখবে তখন নিজের ভাষায় না, সংজ্ঞাগুলা হচ্ছে যেভাবে সমাজবিজ্ঞানী বা অর্থনীতিবিদগণ যেভাবে দিয়েছেন ওভাবে লেখার চেষ্টা করবে। ঠিক আছে? যদি কোনো কারণে একটু ভুলে যাও সেটা আলাদা ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম টাইম চেষ্টা করবে যে যেভাবে লেখা আছে। ঠিক আছে? নাহলে কি হবে যে তোমার ওইটা মানে একটা বিকৃত রূপ ধারণ করবে আর কি। আচ্ছা, একটা জিনিস দেখো, সমাজ বিভিন্ন ধরনের গোষ্ঠীর সমন্বিত রূপ, তাই না? ধরো ধরো যে আমরা যদি একটা সমাজে দেখি, এখানে বিভিন্ন ধরনের গোষ্ঠী আমরা দেখতে পাই। এসব গোষ্ঠীর মধ্যে পরিবারই প্রধানতম। কারণ হচ্ছে আমরা সমাজের একটা মৌল একক বলা হয় পরিবারকে। পরিবারের মাধ্যমেই কিন্তু গোষ্ঠীর যে ধারণাটা সেটা এসেছে। পরিবার এমন একটি গুরুত্বপূর্ণ সামাজিক সংগঠন যার সাথে সমাজ কাঠামোর অন্যান্য যে উপাদানগুলো রয়েছে সেগুলা অনেক ওতপ্রোত একটা সম্পর্ক রয়েছে। যেমন ধরো, পরিবার ছাড়া কি আমরা কখনো সমাজের কথা চিন্তা করতে পারি? পরিবার থেকেই কিন্তু আমাদের সমাজের যে বেসিক যে ধারণাগুলো আসছে সেগুলা কিন্তু আমরা পরিবার থেকে শিখে থাকি। যেমন ধরো রাষ্ট্র সম্পর্কে যে ধারণাটা রয়েছে আমাদের, যে রাষ্ট্রে একজন প্রধান থাকবে, সেই প্রধানের দিক নির্দেশনা অনুযায়ী যে অন্যান্য সংগঠনগুলো পরিচালিত হবে, পুরো দেশ ওভাবে পরিচালিত হবে। ঠিক সেরকম ভাবে কিন্তু আমরা পরিবার থেকেই মূলত প্রথম শিখে থাকি যে পরিবারের প্রধান যা বলবে বা পরিবারের প্রধান যে দিক নির্দেশনা দিবেন সেভাবেই কিন্তু পরিবার পরিচালিত হবে, তাই না? মাঝে মাঝে তোমরা একটু রেসপন্স করবা, তাহলে মনে হবে কি যে তোমরা ক্লাসে আসো, নাহলে মনে হবে নাহলে মনে হয় যে আমি মানে কথা বলতেছি। জি স্যার। আচ্ছা, জি এখন দেখো, স্যার। একটি সমাজের অস্তিত্বের জন্য কিন্তু আজান পড়ছে। জি স্যার, না আমাদের স্যার, জি এদিকে স্যার আজান দিচ্ছে। হইতেছে। আচ্ছা, আমি কি 1 মিনিট ব্রেক দিব? স্যার সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা একটু মিউট করে রেখো, হ্যাঁ? তাহলে জি স্যার। জি আচ্ছা স্যার। আচ্ছা দেখো, একটি সমাজের অস্তিত্বের জন্য সমাজ বিজ্ঞানীরা 5টি উপাদানের কথা বলেছেন। তাহলে তোমরা বুঝতে পারবে যে পরিবারের সাথে সমাজের অন্যান্য ব্যাপারগুলোর কিরকম সম্পর্ক রয়েছে। প্রথমত হচ্ছে তোমার ভাবের আদান প্রদান ব্যবস্থা, দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা, তৃতীয়ত হচ্ছে সামাজিকীকরণ ব্যবস্থা, ক্ষমতা বন্টন ও কর্তৃত্ব ব্যবস্থা, এবং সর্বশেষ হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান ব্যবস্থা। একটা জিনিস দেখো, একটা সন্তান বা একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন থেকে কিন্তু সে কোনো না কোনো পরিবারে জন্মগ্রহণ করে। আর সেই পরিবার থেকেই কিন্তু প্রথম সে শিখতে পারে যে ভাবের আদান প্রদানটা কিভাবে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে অর্থনৈতিক যে ব্যবস্থা সম্পর্কে তার ধারণা,
তার ব্যক্তিগত সম্পদ বলো, পারিবারিক সম্পদ বলো বা রাষ্ট্রীয় সম্পদ বলো, এই সম্পত্তির যে ধারণাটা আছে বা আয় ব্যয়ের যে ব্যাপারগুলো আছে সেগুলোও কিন্তু সেই শিশু পরিবার থেকে ধারণা লাভ করছে। আবার যে সোশ্যালাইজেশন প্রসেস বা সামাজিকীকরণ যে ব্যবস্থা, এটা হচ্ছে কি একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা শিশু ধীরে ধীরে কি হয়, সামাজিক মানুষে বা সামাজিক জীবে পরিণত হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সামাজিকীকরণের প্রথম যে মানে ধারণাগুলো রয়েছে বা যে শিক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা পরিবার থেকেই লাভ করি, তাই না? আমরা আমাদের আত্মীয়তার যে বন্ধন বা হচ্ছে যে সমাজের যে রীতিনীতিগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিবার থেকেই আমরা ধারণা লাভ করে থাকি। তারপর হচ্ছে ক্ষমতা বন্টন ও কর্তৃত্ব ব্যবস্থা। আমরা পরিবার থেকেই জানি যে আসলে ক্ষমতার ব্যাপারটা কিরকম এবং কর্তৃত্ব ব্যবস্থাটা কিরকম, এবং এটা পরিবারের প্রতি গুরুজনদের কি দায় দায়িত্ব রয়েছে বা পরিবার প্রধানের কি দায় দায়িত্ব রয়েছে, সে ব্যাপারগুলো কিন্তু আমরা পরিবার থেকেই লাভ করে থাকি। আবার সর্বশেষ হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান ব্যবস্থা। তোমরা দেখবে যে আমাদের যে আমরা যে ধর্মেরই হই না কি জন্য, কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান বা কেউ বৌদ্ধ, তো যে ধর্মেরই হই না কি জন্য সেই ধর্মেরই কিন্তু কিছু নিয়ম, ধর্মীয় নিয়ম কানুন রয়েছে বা আচার অনুষ্ঠান রয়েছে, সেগুলো কিন্তু আমরা পরিবার থেকে যে সাধারণ যে ধারণাগুলো রয়েছে সেগুলো আমরা লাভ করে থাকি। তাহলে এখানে একটা জিনিস দেখো যে তাহলে আমরা কি পরিবারকে সমাজের মৌল একক বলতে পারি? একজন একটু রেসপন্স করবে। জি স্যার। আচ্ছা, এখন আসি যে পরিবারের সাথে বিবাহের সম্পর্কটা কেমন। পরিবার গঠনের পূর্ব শর্ত হচ্ছে বিবাহ। একজন পরিচিত ছেলে একটা অপরিচিত মেয়ে বা পরিচিত ছেলে পরিচিত মেয়ের মধ্যে যে সামাজিক যে সম্পর্কটা, যে পরিবার গঠন করার জন্য যে নিয়ম নীতিগুলো রয়েছে তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে তাদের কি করতে হবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এটা হচ্ছে কি, যে সমাজে একটা মৌল নিয়ম। এই নিয়মের বাইরে গিয়ে কিন্তু আমরা পরিবার গঠন করতে পারি না। এটা আমরা পৃথিবীর যে দেশেই যাই না কি জন্য, যে সমাজ ব্যবস্থায় যাই না কি জন্য। দেখো, যে কোনো সামাজিক সংগঠনের বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। বিবাহকে আমরা বলতে পারি সমাজের একটি রীতি। এটি মানুষের জৈবিক চাহিদা হিসেবে যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে শৃঙ্খলা বিধানের রীতি। দেখো, একটা ছেলে মেয়ে একত্রিতভাবে বসবাস করবে, এটা সমাজ ঠিক করে দেয় কিসের মাধ্যমে? এই বিবাহ প্রথার মাধ্যমে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে সমাজে পরিচিত অপরিচিত একটা ছেলে বা দুইটা পরিবারের মধ্যে যে সম্পর্ক সৃষ্টি করার জন্য যে পূর্ব শর্ত রয়েছে সেটা হচ্ছে একটা বিবাহ ব্যবস্থা। অর্থাৎ আমরা নারী পুরুষের বিবাহের মাধ্যমে পারিবারিক জীবন শুরু করে থাকি, সেটা আমরা বলতে পারি। তোমাদের এখান থেকে কারো এখান থেকে মনে হয় নয়েজ আসতেছে, একটু দেখি আমি। স্যার সবার মাইক একটু নিও। হ্যাঁ, ঠিক আছে, তো সবাই তো মিউট করে রাখছে। ঠিক আছে, নেটওয়ার্কের সমস্যা হতে পারে। তোমরা কি মানে তোমাদের এখানে কোনো নয়েজ যাচ্ছে? এই যে আয়শা না স্যার। সিদ্দিকা এসে না আবার স্যার, এই যে screen share আবার করবে। শুরু করছে ইয়ার। তুমি কাইন্ডলি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দাও, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আর তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে প্রশ্ন করবে, ঠিক আছে? স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো। স্যার এটা এই পড়া রিলেটেড মানে না, মানে কালকে স্যার আপনি বলতেছিলেন যে সবারই জিমেল আছে হয়তো, স্যার জিমেল না থাকলে কি এই গুগল মিট কি মানে সে কি জয়েন করতে পারবে না বা এটা কি ওপেন হবে না? না, এটা ওপেন হবে না, কারণ তোমরা ম্যাক্সিমাম না, মোটামুটি সবাই মনে হয় যে জিমেল আইডি ইউজ করো, এই জন্যই কিন্তু আলাদা করে কোনো লগ ইন চাইনি, ঠিক আছে? কারণ এই গুগল মিটটা হচ্ছে গুগলের একটা কি বলবো, উম, এটাকে কি বলে, মানে ওদেরই একটা সফটওয়্যার, গুগল ঠিক আছে? এই গুগল সফটওয়্যার, অ্যাকাউন্ট থাকলে গুগল মিটও কাজ করবে। আর স্যার যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে তাদের তো সবারই জিমেল আছে তাই না? জিমেল হ্যাঁ ছাড়া হ্যাঁ, তারা অ্যান্ড্রয়েড প্লে ফোন স্টোর ইউজ করা ইয়া যাবে না, প্লে স্টোর ইউজ করা যাবে না, ঠিক আছে? তো সেই জন্যই বললাম আর কি। আর গুগল মিটের একটা মানে গুগল মিট কিন্তু সবসময় টাকা দিয়ে ইউজ করতে হতো, অনেক আগে থেকেই সার্ভিসটা ছিল, কিন্তু সবসময় টাকা দিয়ে ইউজ করতে হতো। ওই কিন্তু স্যার আমার তো টাকা লাগলো না। এখন লাগে নাই, শেষ করতে দাও, আমি বাক্যটা শেষ করি। কথা তো শেষ করতে দিবি। এই করোনা আচ্ছা সরি। সিচুয়েশনের মাঝখানে তোমার গুগল থেকে এটা ফ্রি করে দেওয়া হয়েছে যেন তোমার সুবিধার জন্য, ঠিক আছে?
জুম অ্যাপেও সুবিধা আছে, অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে, কিন্তু জুম অ্যাপে কিছু মানে রেস্ট্রিকশন আছে। তার মধ্যে প্রথম সমস্যা হচ্ছে 40 মিনিট ওভার হয়ে গেলেই তখন অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। তো এটা অনেক সময় দেখা যায়। না স্যার, হ্যাঁ, হয় স্যার না তো, ওই যে ডিসকানেক্টেড হয় না স্যার, মানে হয় আসলে না। টাইমটা শো করে যে টাইম ওভার হয়ে গেছে, তো এটা আবার স্কিপ করে দিলেই চলে যায়। তাই নাকি? জি স্যার, এমন হয়েছে আরো 2-3 বার ক্লাসের মধ্যে, তখন আমরা স্কিপ সেদিনও করে লাস্ট দিছি ক্লাস আর যেদিন হয় ছিল নাই। জাহাঙ্গীর স্যারের, সেদিনও মেবি হয়েছিল। আচ্ছা আচ্ছা। তাহলে মানে হয়তো বা নেটওয়ার্কের প্রবলেমের জন্য বা ওদের এত বেশি ইউজার এটার জন্য হতে পারে। মানে এটা কোনো ধরনের ফল্ট হতে পারে ওদের আর কি। আবার ওই লিমিটটা বাড়াতে পারে। আমি আসলে শিওর না যে মূলত ওদের মানে ফ্রি যে অ্যাকাউন্ট গুলো আছে, ফ্রি অ্যাকাউন্ট গুলোর জন্য এই নিয়মটাই রয়েছে। হুম, এখন নতুন করে কি নতুন নিয়ম দিয়েছে কিনা তাও জানি না। আচ্ছা যাই হোক, আমার কথা হচ্ছে কি যে আমি যদি ক্লাসটা আমার যে অ্যাপে সবার জন্য সুবিধা হয় আমি সেটাতে নিতেই মানে ইচ্ছুক। তো আমি একটা জিনিস দেখলাম যে এটা আমার সার্ভে, সেটা হচ্ছে তোমার যারা মোবাইল নেটওয়ার্ক দিয়ে তোমার এই জুমে ক্লাস করে তাদের বেশিরভাগই প্রবলেম হয়। আমার এখানে প্রবলেম হয় অনেক বেশি। তো সেই জন্যই আসলে গুগল মিটে নেয়া, মিটে কম্পারেটিভলি ভালোই সাউন্ড শোনা যায়। আবার স্যার ব্যাপার না, গুগল মিটে আমরা ক্লাস করলাম, এটাও তো শিখা হইলো। হ্যাঁ সেটাই আর কি, যে তোমরা সবকিছুই জানলে আর জানা থাকলে ভালো, তুমি যে কোনো দিকে মুভ করতে পারবে। না হলে হয়ে যায় কি যে এক কেন্দ্রিক ওয়ান ওয়ে রোড হয়ে যায়, যে আসা যাওয়া সবটাই ওইটা দিয়ে করতে হবে। আচ্ছা যাই হোক, আমরা ক্লাসে চলে যাই। হ্যাঁ, এখন দেখো যে তোমার আমরা বিবাহ বলতে কি বুঝি। বিভিন্ন সমাজবিজ্ঞানীগণ আসলে এই ম্যারেজ সম্পর্কে সংজ্ঞা দিয়েছেন। আমরা এখানে কয়েকজনেরটা উল্লেখ করেছি। তার মধ্যে প্রথম হচ্ছে তোমার এডওয়ার্ড ওয়েস্টারমার্ক বলেছেন, দ্য হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ। স্যার আপনার স্ক্রিনটা শেয়ার করেন। স্যার আপনার স্ক্রিন দেখা যায়। ওহো, ও তো স্ক্রিন শেয়ার করে দিছিল এই জন্য। ঠিক আছে, আমি শেয়ার করছি। দেখা যাচ্ছে? জি স্যার। স্যার এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার এডওয়ার্ড ওয়েস্টারমার্ক তার হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ, যেটা 1921 সালে তোমার পাবলিশ হয়েছিল। সেটাতে তিনি ম্যারেজ সম্পর্কে বলেছেন, বিবাহ নারী পুরুষের মধ্যে কম বেশি স্থায়ী একটি সম্পর্ক যা সন্তান জন্মদানের পরেও অব্যাহত থাকে। মানে তার সংজ্ঞাতে এটা বুঝিয়েছেন যে নারী পুরুষের এমন একটা স্থায়ী সম্পর্ক যেটার মাধ্যমে সন্তান জন্মদান হলেও সেই সম্পর্কটা কন্টিনিউ করে থাকে। পৃথিবীতে এমন কখনো আছে যে সন্তান জন্মদানের পরেই তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ বা সেপারেশন হয়ে গেছে? তিনি এই জিনিসটা আসলে বোঝাতে চেয়েছেন। এটা একটা মানে কম বেশি স্থায়ী, যেটা মানে সবসময় স্থায়ী থাকবে ব্যাপারটা এরকম না, যে কোনো একটা সময়ে গিয়ে তাদের যদি মনোমালিন্য হয় সেই ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদও হতে পারে। তারপর হচ্ছে তোমার নৃবিজ্ঞানী লোই তার সোশ্যাল অর্গানাইজেশন নামক গ্রন্থে বিবাহের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, বিবাহ হচ্ছে একজন নারী ও পুরুষের মধ্যে আপেক্ষিকভাবে স্থায়ী এবং সমাজ স্বীকৃত বন্ধন বিশেষ। আসলে কি যে এই ম্যারেজ সম্পর্কে নতুন করে তোমাদেরকে বলার কিছু নাই, তোমরা সবাই জানো। কিন্তু এখন সমাজ বিজ্ঞানে প্রত্যেকটা সাবজেক্টেরই কিছু না কিছু ভাষা থাকে, সেই ভাষাগুলো ইউজ করে আসলে সংজ্ঞায়নটা করা হয়। তো সেক্ষেত্রে হচ্ছে যে এই বিভিন্ন সমাজবিজ্ঞানীগণ এই জিনিসটাই বোঝাতে চেয়েছেন যে এটা নারী পুরুষের এমন একটা সম্পর্ক যে সম্পর্কটা স্থায়ী হতে পারে স্যার আবার এক অস্থায়ী মিনিট, হতে স্যার পারে। আপনার নেট প্রবলেম করতেছেন নাকি বুঝতেছি না স্যার, কথা অনেক। আমার কথা শোনা যাচ্ছে? স্যার আমরা কথা ক্লিয়ার শুনতেছি, নুসরাতের কথাগুলো আটকায় যাইতেছে। স্যার তোমাদের এখানে হয়তো বা নেটওয়ার্কের সমস্যা হতে পারে। হ্যাঁ, স্যার আমি এটাই বুঝতেছি না, হ্যাঁ তোমার আমার কথা নেট আটকে প্রবলেম যাচ্ছে। করতেছে না আপনার নেট প্রবলেম করতেছে, কথা নুসরাত বুঝতেছি না। তোর কথা আটকায় যেতেছে, তোর নেটে প্রবলেম করতেছে। তুমি একটা কাজ করো, তুমি লিভ নিয়ে আবার জয়েন করো। আচ্ছা, এখন আসি আমরা আচ্ছা ঠিক আছে। বিবাহের ধরন। আচ্ছা, অন্য কেউ কথা জি বলতেছে আচ্ছা না? ঠিক আছে। অন্যরা কি ঘুমাচ্ছে? ক্লাস করতেছো তো? দিবা, তারপরে হচ্ছে কেয়া, জি সবার স্যার, নাম তো মনে থাকে না। স্যার ঘুম আসছে। ঘুম আসছে, আসলে ঘুমের টাইম এটা, কিন্তু কিছু করার নাই। আর 20 মিনিটের মতো ক্লাস হবে, তোমরা একটু ক্লাসটা একটু শোনো। হ্যাঁ, জি স্যার। আচ্ছা স্যার আরেকটা কথা বলি। বলো বলো, কি বলতে স্যার চাইছিলে বলো। আমাদের ক্লাসটা কি রেকর্ড করতেছেন? হ্যাঁ,
আমার এটা তো দিতে হবে। জি, আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, একটু মানে রাইটিং মিস্টেক হয়েছে, তো আমি একটু এটা একটু লিখে দিই। হ্যাঁ, ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে তোমার বিবাহের ধরন। যে আমরা নৃবিজ্ঞানীগণের আলোচনা থেকে বিবাহের বিভিন্ন ধরন সম্পর্কে তারা আলোচনা করেছেন। বিবাহের প্রধান প্রধান ধরনগুলো আমরা এখন আলোচনা করব। প্রথম হচ্ছে তোমার একক বিবাহ। দেখো, একক বিবাহের সিস্টেমটা কিরকম, যে তোমার যেখানে একজন স্বামী একজন স্ত্রী লোকের মধ্যে বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে। তার মানে হচ্ছে তোমার এটা হচ্ছে বিশ্বব্যাপী একটা তোমার প্রসেস, যে প্রসেসের মধ্যে দিয়ে পৃথিবীর প্রায় 95% মানুষ মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। অর্থাৎ একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করবে। এটি মূলত হচ্ছে তোমার একক বিবাহ। শিল্পায়ন, নগরায়ন এবং আধুনিকীকরণের ফলে এ ধরনের বিবাহের জনপ্রিয়তা ডে বাই ডে বেড়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে তোমার বহু বিবাহ। দেখো, আমরা বিবাহের ধরনগুলোর নাম শুনলেই আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি মানে এটা কি হবে। বহু বিবাহ, দেখো, এক পুরুষের একাধিক স্ত্রী থাকলে তা মূলত বহু বিবাহ নামে পরিচিত হয়ে থাকে। একজন একটু বলো তো যে এখানে কি বোঝানো হচ্ছে, দিবা বলো, তাহলে তোমার ঘুম ভাঙবে। বহু বিবাহ কি? স্যার, একজন পুরুষের সাথে একাধিক স্ত্রীর বিবাহ হলে সেটা বহুবিবাহ। আচ্ছা, বহু বিবাহ হয়ে থাকে। এখন তুমি তো মুসলমান, তাই না? মুসলমান ধর্মে বা ইসলাম ধর্মে আহ ছেলেদের কি মানে বহু বিবাহের নিয়ম রয়েছে? জি স্যার, 4টা জি বিয়ে স্যার, করতে এটি পারবে। সবাই জানে স্যার, 4টা বিবাহ। এটা পসিবল মেয়েদের না, ক্ষেত্রে না। এই যুগে এসে এটা ইম্পসিবল একটা ব্যাপার। জি স্যার সেটাই আমার কথা, মেয়েদের কেন নাই স্যার? না, ছেলেদের আছে, মেয়েদেরও থাকা উচিত ছিল। ছেলেদের জন্য হারাম। হ্যাঁ, এটা এটা আসলেই ঠিক না। এটার পিছনে সেটা আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, মেয়েদের কেন নাই। হ্যাঁ, ওইটার এটা কোথাও দেখছো তুমি? হ্যাঁ এটার এটার পিছনে ব্যাখ্যা আসলে আমাদের অনেক জন্য ধরনের খুঁজতে মানে অনেক ধরনের ব্যাপার রয়েছে, আমরা সেই ব্যাপারগুলোতে না যাই, অনেক কারণ থাকে। তো আগে একটা সময় ছিল কিন্তু, যে তোমার যখন মানে সন্তানের নেয়ার ক্ষেত্রে যদি মেয়েদের কোনো সমস্যা থাকতো তখন একের অধিক বিয়ে করতো। কিন্তু বর্তমান সময়ে চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে দেখা যায় যে তোমার এই প্রবলেমটা অনেকটাই কমে গেছে এবং বহু বিবাহের যে মানে ধারাটা ছিল এটা অনেকটাই কমে গেছে। যদিও হয় না যে এরকম না, তবে ওই যে 5%-এর মধ্যে বা 10%-এর মধ্যে এটা হয়। বাকি 90% কিন্তু একক বিবাহের ক্ষেত্রে বেশি মনোযোগী। আচ্ছা, তারপর হচ্ছে তোমার বহুপত্নী বিবাহ। এটা কিন্তু সেম ওইটার মতোই, যে তোমার একজন পুরুষ যখন একাধিক স্ত্রী থাকবে তখন সেটাকে বলা হয় বহুপত্নী বিবাহ। মানে হচ্ছে তোমার একজন পুরুষেরই অনেকগুলা স্ত্রী থাকবে। আবার বহুপতি, সাইমা বলো তো যে বহুপতি বিবাহটা কেমন হতে পারে? জি স্যার। বহুপতি বিবাহটা দেখতে পাচ্ছ তো না স্ক্রিনে? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, বলো যে বহুপতি বিবাহ বলতে কি বোঝায়? স্যার, পতি মানে একজন কি? পুরুষের যখন একাধিক স্ত্রী, এটা স্যার, কিছু পতি না পত্নী। পতি 4 নাম্বারটা। ও, 4 নম্বরটা হয়েছে যে হুম, একজন স্ত্রীর মানে একাধিক ইয়া থাকলে হ্যাঁ হ্যাঁ, হাজবেন্ড ওইটা আমি যেটা হাজবেন্ড। বললাম, একটা মেয়ে কেন অনেকগুলো বিয়ে করতে পারবে না? আচ্ছা, যাই হোক, এখানে কেন পারবে না আসলে এটার অ্যান্সার দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। এটা হচ্ছে সমাজ স্বীকৃত কিছু নিয়ম নীতি রয়েছে, ওই নিয়ম নীতির বাইরে গিয়ে আমরা আসলে বসবাস করতে পারি না। যেহেতু আমরা সামাজিক জীব, সমাজের নিয়ম কানুনগুলো মেনেই আমাদের চলতে হয়। আমরা কখনোই কিন্তু আমরা যত বড় মানুষই হই না কেন বা যত ছোট মানুষই হই না কি জন্য, আমাদের সমাজের নিয়মগুলো কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। এটা হচ্ছে সমাজে বসবাসকারী প্রত্যেকটা সামাজিক জীবের অন্যতম শর্ত। আচ্ছা, তারপরেও কিছু বিয়ের প্রথা রয়েছে, সেটা হচ্ছে তোমার লেভিরেট আর হচ্ছে তোমার সরোরেট। আমি মনে হয় তোমাদের ক্লাসে এই ক্লাসটা মানে নিয়েছিলাম একদিন। আচ্ছা, লেভিরেট কোনটাকে বলা হয় একটু বলতে পারবে? আম্মু আসছে। লেভিরেট বিবাহ প্রথা কোনটাকে বলা হয় সেটা বলতে পারবে? তাহিয়া বলতে পারবে? জি স্যার, মৃত স্বামীর ভাইয়ের সাথে বিবাহ। আচ্ছা, মৃত
স্বামীর যদি মনে করো যে মানে হাজবেন্ড মারা গিয়েছে, ওই হাজবেন্ডেরই আরেকটা ভাই আছে, ঠিক আছে? তো সেই ভাইয়ের সাথে যদি ওই বিধবা মানে ওয়াইফের বিয়ে হয়, তখন সেটাকে কি বলা হয়? তোমার লেভিরেট। আর সরোরেট কোনটা? কেয়া বলো তো, বা হাবিবা? তোমাদের দুজনে কেউ কি আছো? হাবিবা তো নাই। হাবিবা নাই? তাহলে আর কে আছে? না স্যার। অন্য একজন বলো, তোমাদের এই চারজনের বাইরে অন্য একজন বলো। নাজমা বল। হ্যাঁ বলো, নাজমা বলো। বলতে পারবে? হ্যালো, ঠিক উল্টোটা। সহজভাবে মনে রাখবে, হচ্ছে লেভিরেটের ঠিক উল্টোটাই হচ্ছে তোমার সরোরেট। সেটা হচ্ছে তোমার যদি নাজমা তোর ইয়াটা মিউট কর। সাউন্ড হ্যাঁ, যদি স্ত্রী মারা যায়, সেই স্ত্রীর যদি কোনো বোন থাকে, সেই বোনকে যদি হাজবেন্ডে বিয়ে করে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেটা হবে সরোরেট বিবাহ পদ্ধতি। আচ্ছা, এখন আসি আমরা বাংলাদেশের সমাজের বিবাহ ব্যবস্থা এবং এর পরিবর্তনশীলতা নিয়ে। আচ্ছা, নুসরাত বলো তো, বাংলাদেশে আচ্ছা কেউ কারো এখান থেকে মনে হয় একটু নয়েজ আসতেছে, একটু মিউট করে দিবেন। নাজমা নাজমার এখান মাইক্রোফোন থেকে। অন। কারো এখান থেকে আসতেছে, আমি একটু দেখি স্যার দেখি। নাজমার মাইক্রোফোনটা অফ করতে বলো, তাহলেই হবে। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি। ওকে, হয়েছে। নুসরাত বলো তো, যে তোমার বাংলাদেশে যে বিবাহ ব্যবস্থা ছিল ধরো আজকে থেকে 20 বছর আগে, সেই বিবাহ ব্যবস্থার মধ্যে কি কোনো পরিবর্তন আসছে? জি স্যার, অবশ্যই আসছে। কিরকম পরিবর্তন তুমি মনে করো? যেমন যৌতুক প্রথাটা আগে অনেক বেশি ছিল, সেটা আগের থেকে কমে গেছে। তারপর হচ্ছে এই তো আপনি যেটা বলেন বহু বিবাহ আগে অনেক বেশি, এটা রিচুয়ালটা অনেক বেশি ছিল, এখন এটা কমে গেছে। আচ্ছা, একটা জিনিস দেখো, তোমার বিবাহ প্রথার মধ্যে কিন্তু সমাজে প্রত্যেকটা দেশেরই কিছু না কিছু নিয়ম কানুন রয়েছে এবং আইনের কিছু বিধান রয়েছে। বাংলাদেশে মেয়েদের বিয়ের ক্ষেত্রে এবং ছেলেদের বিয়ের ক্ষেত্রে নির্ধারিত বয়স কত বলো তো একজন? মেয়েদের 18, ছেলেদের 21। আচ্ছা, তার মানে কি যে তুমি যদি 18-র আগে কোনো মেয়ে যদি বিয়ে দেওয়া হয়, তাহলে সেটাও মানে বাল্যবিবাহ আইনগতভাবে হবে কি, এটা তোমার এক ধরনের মানে আইন পরিপন্থী একটা অপরাধ। ব্যাপার, তাই না? অপরাধ। এটা দণ্ডনীয় অপরাধ। আচ্ছা, দণ্ডনীয় অপরাধ। আর এখন পর্যন্ত কি তোমার মানে আমরা খুব বেশি কোনো ঘটনা কি দেখছি যে তোমার বাল্য বিবাহ হয়েছে এবং সেটার জন্য তোমার বড় ধরনের কোনো শাস্তি হয়েছে? না স্যার। না স্যার। কম্পারেটিভলি অনেক কম। আর বাল্যবিবাহ তো অনেক হয় কিন্তু শাস্তি হয় না। হ্যাঁ, শাস্তি হয় না। এখন একটা জিনিস হচ্ছে যে শুধু আইন থাকলেই হবে না। ধরো আমাদের আমাদের প্রতিষ্ঠানে যদি এরকম থাকে যে তোমাদের অনলাইনে ক্লাস নেওয়া হবে, অনলাইনে সবাইকে লিংক দিয়ে দেওয়া হবে, সময় মতো সবাইকে জানিয়ে দেওয়া হবে কোন ক্লাস হবে, রুটিন অনুযায়ী ক্লাস হবে। সামহাউ যদি তোমরা কেউ ক্লাস না করতে পারো, সেই জন্য তোমাদের 50 টাকা জরিমানা। ঠিক আছে? এখন এই বিধানটা করে রাখা হলো, কিন্তু তোমাদের কাছ থেকে যখন টাকাটা নেয়ার কথা, তখন সেই টাকাটা নেওয়া হচ্ছে না। তাহলে তোমরা কি সেটা ভয় পাবে? না স্যার। হ্যাঁ, তো তার মানে হচ্ছে আমাদের আইন যেরকমই থাকুক, সেই আইনের প্রয়োগটা হতে হবে। আইনের প্রয়োগ যত বেশি হবে, তত বেশি নিয়মের মধ্যে চলে আসবো আমরা। তো বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম যে আইন আছে ঠিকই, কিন্তু অনেক আইনেরই সঠিক বা সুষ্ঠু প্রয়োগ হয় না। আবার অনেক সময় দেখা যায় এফিডেভিট করেই বিয়ে দিয়ে দেওয়া হয়, যে মেয়ের বয়স হচ্ছে এই 14, সেটাকে তোমার এফিডেভিট করে 18 বছর দেখিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে। কারণ যারা সেই কাজটা করতেছে তারা অল্প কিছু মানে কি বলবো, যে ঘুষ যেটাকে বলা হয়, সেই ঘুষের বিনিময়ে কিন্তু তারা সেই কাজটা করিয়ে দিচ্ছে। সো জি স্যার, আমাদের এদিকে কিছুদিন আগে এমন হয়েছে, মেয়ে মাত্র 14 বছর কিন্তু তার বিয়ে দিয়ে দিচ্ছে। এখনো এখনো বাংলাদেশের অনেক জায়গায় আছে, ইভেন শহরেও দেখা যায় মাঝে মাঝে এরকম ঘটনা। জি স্যার, আমাকেও বাল্য বিবাহ দিতে চাইতেছে। আচ্ছা, ওরে বাবা, তুমি কি, তুমি যে 22 বছরের বুড়ি আবার এই যে বাল্য বিবাহের কথা কইতেছো?
আচ্ছা, যাই হোক, এটা তোমাদের ফ্যামিলি ম্যাটার, আমরা এগুলা নিয়ে আলোচনা না করি। আচ্ছা, যেটা বলছিলাম যে বাংলাদেশে মানে আগে এটা বেশি ছিল, কিন্তু ডে বাই ডে মানুষ সচেতন হয়ে যাচ্ছে, এবং এই আইনের যে প্রয়োগটা আছে সেটা ডে বাই ডে কিন্তু বাড়তেছে, এবং মানুষ কিন্তু এটাকে ভয় পায়। আর এই মিডিয়া সচেতনতার জন্যও কিন্তু অনেক বেশি তোমার এগুলা রোধ করা সম্ভব হচ্ছে। তো এই বিবাহ ব্যবস্থার মধ্যে কিন্তু এই একটা বড় চেঞ্জ চলে এসেছে বাংলাদেশে। যে ঠিক আছে যে আগেও হয়তো এখনো হয়, কিন্তু আগে যদি দেখা যেত যে তোমার 30% পরিবারে এটা হতো, এখন দেখা যায় 10% পরিবারে হয়। তাহলে আমাদের 20% তো আমরা মানে এটাকে ডিক্রিজ করা পসিবল হয়েছে। তো ডে বাই ডে আরো বেশি পরিবর্তন হবে। আবার দেখো, হিন্দু পরিবারে তোমার যদি বিয়ের একটা কিন্তু নিয়ম রয়েছে, সেটা কি তোমরা জানো? এখানে কেউ হিন্দু আছো? না স্যার। আচ্ছা, এখানে যেহেতু হিন্দু না নাই, স্যার। এটা জানার তবে অনেকেরই জানার কথা, তোমরা একদম ছোটবেলায় ছোট ক্লাসে ওইগুলো পড়ছো, যে হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরকম 4টা ধাপ রয়েছে, 4টা স্তর রয়েছে। তো তারা কিন্তু বিয়ে শাদীর ক্ষেত্রে এই জিনিসগুলো, এই ব্যাপারগুলো কিন্তু অনেক বেশি মানে। তো তোমার হ্যাঁ, তাতে যেগুলো না মিললে তারা দিয়ে দেয় না। হ্যাঁ, দিতে চায় না আর কি, কিন্তু এটাও কিন্তু অনেকটা শিথিল হয়ে যাচ্ছে এখন। এখন শিক্ষিত যে হিন্দু পরিবারগুলো রয়েছে সেইগুলাতে কিন্তু এখন এত বেশি এই জিনিসগুলো দেখে না। কারণ আগে ধরো যে ক্ষত্রিয় শ্রেণীটা কিরকম ছিল, যোদ্ধা শ্রেণী ছিল, তো তোমার ওই শ্রেণীটা কিন্তু এখন আর খুঁজে পাওয়া যায় না। তো মানে সেই ক্ষেত্রে ব্রাহ্মণ খুঁজে পাওয়া যাচ্ছে যায় না উচ্চ পদের। এখন বংশ মর্যাদায় এখন তালুকদার বংশের বা তোমার ভূঁইয়া বংশের বলো, তারপরে চৌধুরী বলো, খান বলো, তো এরকম সব বংশের মানুষই কি ধনী হবে আগে যেরকম ছিল? বাংলাদেশে বহু জমিদার মানে একদম ফকির হয়ে গেছে, আছে না এরকম উদাহরণ? তো তোমার এই জমিদারি যে ব্যাপার স্যাপার গুলা ছিল, তার মধ্যে তো আর তখন সেই জিনিসগুলা কাজ করবে না। আর ডে বাই ডে শিক্ষার হার যত বাড়তেছে, মানুষের কুসংস্কার মুক্ত হচ্ছে, মানুষ সচেতন হচ্ছে যে আসলে সবসময় বংশমর্যাদা দিয়ে সবকিছু হয় না। অনেক সময় দেখা যায় যে তোমার ওই বাবা ধরো যে তোমার ছোট কোনো ব্যবসা করে বা রিক্সা চালক, তার ছেলে হয়ে গেছে বিসিএস ক্যাডার। আমরা দেখতে পাই না যে তোমার ধরো যে যখনই রেজাল্ট হবে তখনই দেখতে পাই যে হ্যাঁ অমুকের ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে, অন্যের বাসায় কাজ করে ড্রাইভারের সাথে মানে হেল্পার পেয়ে গেছে এ প্লাস। তো তার মানে কি, যে এখন শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ফলে মানুষ কিন্তু অনেক বেশি সচেতন হয়ে যাচ্ছে। আর আসলে তুমি পড়াশোনা কিরকম করছো, কোন জায়গা থেকে পড়াশোনা শেষ করতেছো, এবং বর্তমান অবস্থা তোমার কি, সেটা নিয়ে কিন্তু মানুষ বেশি ভাবে। তো বাংলাদেশে কিন্তু এই জিনিসটা অনেকটাই কমে গেছে, কিন্তু নাই যে সেরকম না, অনেক পরিবারই সেটা রয়েছে, কিন্তু ডে বাই ডে এই জিনিসটা অনেক কমে যাচ্ছে, যে জাত প্রথার যে ব্যাপারটা রয়েছে। আবার দেখো যে তোমার এই পারিবারিক বংশমর্যাদা, চেহারা, বয়স, আর্থসামাজিক ও শিক্ষাগত মান ইত্যাদি পাত্রপাত্রী নির্বাচনে আজও অনেকটা বিবেচ্য হয়ে থাকে। তোমরা যারা মেয়েরা রয়েছো, তোমাদের বাবা বাবা মায়েরা কিন্তু সবসময় চেষ্টা করবে যে মানে তার মেয়ের জামাই যেন দেখতে শুনতে ভালো হয়, আর্থিক অবস্থা যেন ভালো হয়, ভালো কোনো প্রতিষ্ঠানে যেন জব করে, সরকারি হোক বেসরকারি হোক ভালো প্রতিষ্ঠানে। আবার কোনো কোনো গার্ডিয়ানের কিছু স্পেসিফিক কিছু চাওয়া থাকে, সেটা হচ্ছে যে আমার মেয়ের জামাই কি হবে, আর্মি অফিসার হবে, কেউ চিন্তা করে যে নাই আমেরিকাতে থাকবে, কেউ চিন্তা করে যে বড় পলিটিশিয়ান হবে। তো এরকম অনেক ধরনের ব্যাপার রয়েছে যেগুলা এখনো ওরকম ভাবেই প্রচলিত, এবং এটা যুগের পর যুগ ধরে এভাবেই প্রচলনটা থাকবে। আবার দেখো বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিন্তু বিধবা বিবাহ প্রচলনটা রয়েছে, সেটা প্রাচীনকাল থেকেই কিন্তু রয়েছে। আচ্ছা, বিধবা বিবাহ প্রচলনটা হিন্দু সমাজ ব্যবস্থায় কে করে একটু বলতে পারবা? এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বেগম। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র না, বিদ্যাসাগর। বেগম। রাজা রামমোহন রায় নাকি? তোমার যাই না। মাথা। না, রাজা রামমোহন রায় হচ্ছে রামমোহন রায় সতীদাহ হচ্ছে প্রথা সতীদাহ রোধ করে। হ্যাঁ রামমোহন হ্যাঁ রায় হ্যাঁ। ঠিক আছে, সতীদাহ প্রথা। মানে হাজবেন্ড মারা গেলে হাজবেন্ডের সাথে সাথে কি করতে হবে, ওই মানে ওয়াইফকেও পুড়ায় ফেলতে হবে, এরকম একটা ব্যাপার আর ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে তোমার এই বিধবা বিবাহ আইন প্রচলন করেন, এবং সেই আইনটা প্রচলন হওয়ার পরে কিন্তু তার ছেলেকে একজন বিধবার সাথে বিয়ে দেন। তো সমাজ সংস্কারে কিন্তু তাদের অবদান ছিল অন্যরকম। ওই যে তিনি যে
মানে প্রচলনটা শুরু করে দিয়েছিলেন, এটা কিন্তু এখনো চলতেছে এবং যুগের পর যুগ ধরে সেটা কিন্তু চলমান থাকবে। তো আমরা বলতে পারি যে বাংলাদেশে যে বিবাহ ব্যবস্থা রয়েছিল সেটা অনেকটাই কিন্তু পরিবর্তন চলে আসছে। ইন ফিউচার আরো বেশি পরিবর্তন আসবে, কিন্তু আবার কিছু কিছু ব্যাপার রয়েছে যেটা প্রাচীনকালে যেরকম ছিল বর্তমান সময়ে কিন্তু এরকমটাই রয়ে গেছে। তোমরা বই থেকে আর একটু ভালো করে এটা দেখে নিবে। এতক্ষণ আমরা দেখলাম যে মানে কিভাবে দুইটা অপরিচিত বা পরিচিত মানে ফ্যামিলি একটা নতুন সম্পর্কের সাথে সম্পৃক্ত হয়। এখন আমরা দেখবো যে সেই নতুন সম্পর্কটা হচ্ছে বিবাহের মাধ্যমে সম্পৃক্ত হয়, কিন্তু বিবাহ বিচ্ছেদ কি, বিচ্ছেদ ব্যাপারটা কি? স্যার ডিভোর্স। ডিভোর্স ফ্রেন্ডদের মধ্যে হয় না এরকম বিচ্ছেদ হয় না? ফ্রেন্ডের মধ্যে ডিভোর্স অনেক। না বিচ্ছেদ বলতেছি, বিচ্ছেদ ব্যাপারটা কি এখানে, ডিভোর্সের ব্যাপারটা ঠিক আছে। স্যার আপনি তো স্যার আমাদের টপিক তো হইছে বিবাহ বিচ্ছেদ, তো বিবাহ স্যার হ্যাঁ, বিচ্ছেদের মধ্যে সেজন্যই আমি স্যার জি বিবাহ জি স্যার সেজন্যই আমি ডিভোর্স বলছি। না ঠিক আছে, ভালো কথা বুঝতে পেরেছি। আমি বলতেছি যে বিবাহ না, আমার কথা হচ্ছে যে বিচ্ছেদ ব্যাপারটা কি। স্যার ব্রেকআপ। ব্রেকআপ, বাহ, বর্তমান সময়ে অনেক বেশি প্রচলিত একটা শব্দ, তাই না? হ্যাঁ কথায় স্যার, কথায় দিবা মাঝে মধ্যে আনফ্রেন্ড করে দেয় সবাই। মানে কথা হইলে জি ভেঙে স্যার তার ফেলতেছে। মানে হ্যাঁ আরো বেশি মানে মডার্ন একটা ওয়ে হচ্ছে আনফ্রেন্ড করে দেওয়া, ছবিতে লাইক না দেওয়া, ব্লক করে দেওয়া ব্লক এগুলো। করে আবার স্যার ছবিতে লাইক দিলে হয়েছে যে সাথে সাথে ব্লক মেরে দেওয়া, লাইক কেন দিল। হ্যাঁ আচ্ছা লাভ কেন দিল না? আচ্ছা আচ্ছা, যাই হোক আসলে মানে আমি মানুষের, আমরা আসলে টিকটক যুগে বসবাস করছি তো মানে অনেক কিছুরই পরিবর্তন আসছে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কি যে আমরা যত বেশি যত বেশি আমরা ধরো যে তোমার মডার্ন হব, তত বেশি আমাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। কিরকম সমস্যা? ধরো যে আমাদের যুগের সাথে তাল মেলানোর জন্য কিন্তু শুধুমাত্র ড্রেস আপ গেট আপ ঠিক হলেই হয় না, আমাদের মানসিকতারও উন্নতি ঘটাতে হয়। আমাদের মানসিকতা যত বেশি উন্নত হবে আমরা তত বেশি মানে সময়ের সাথে তাল মেলাতে পারবো। ধরো তুমি কি বলবো, ক্যাটরিনা কাইফের মতো একটা ড্রেস পরে ফেলছো, তাহলে কি তুমি ক্যাটরিনা কাইফ হয়ে গেছো? ওর মানসিকতার তুমি হয়ে গেছো? হতে পারোনি। তো বর্তমান সময়ে কিন্তু এই বিষয়গুলোই বেশি দেখা যাচ্ছে যে এক শ্রেণীর ছেলে মেয়েরা দেখা যাচ্ছে যে তোমার খুব ইজিলি কোনো একটা সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, আবার যত সহজে তারা সম্পর্কের সাথে সম্পৃক্ত হচ্ছে তত তাড়াতাড়ি কি হচ্ছে, তারা সম্পর্ক থেকে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো তোমার এই, তাহলে আমরা বিবাহ বিচ্ছেদ বলতে আমরা কি বুঝি? বিবাহ একজন পুরুষ ও একজন মহিলার একত্রে বসবাস ও পরিবার গঠনে একটি চুক্তি। এখানে একটু মানে রাইটিং মিস্টেক হয়েছে, আমি এগুলো একটু ঠিক করে আমি তোমাদেরকে স্লাইডটাই দিয়ে দিব। ঠিক আছে, দেখো আর এই চুক্তি অবমুক্ত হচ্ছে বিবাহ বিচ্ছেদ। আমরা প্রথমে কি দেখলাম যে একটা পুরুষ আর একটা মহিলার মধ্যে যখন মানে সমাজ স্বীকৃত পন্থায় একটা চুক্তির মাধ্যমে পরিবার গঠন করা যায় সেটাকে বলা হয় হচ্ছে তোমার বিবাহ। আর যখনই সেই চুক্তি থেকে আমরা বের হয়ে আসি, সেই ডিল থেকে আমরা বের হয়ে আসি, তখন সেটাকে কি বলা হয়? বিবাহ বিচ্ছেদ। দেখো বিবাহের মাধ্যমে সে দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, তা পরিসমাপ্তির এক পন্থা বা প্রক্রিয়ার নাম হচ্ছে বিবাহ বিচ্ছেদ। এটা আমরা সবাই জানি বাস্তবিক মানে সময়ের ক্ষেত্রে। বিবাহ প্রথা বর্তমান এমন সব সমাজে বিবাহ বিচ্ছেদ কম বা বেশি দেখতে পাওয়া যায়। দেখো বিবাহ প্রথা যেখানে রয়েছে, কোনো কিছু সৃষ্টি যেখানে রয়েছে সেখানে কিন্তু ধ্বংসেরও নিয়মাবলী রয়েছে। তো বিবাহের মাধ্যমে যদি কোনো কিছু, কোনো একটা সম্পর্কের সৃষ্টি হয়, বিবাহ বিচ্ছেদের মাধ্যমে কি হয়, সেই সম্পর্কটা নষ্ট হয়। আচ্ছা কার এখান থেকে নয়েজ আসতেছে, একটু মিউট করে দিলে ভালো হয়। নাজমা আচ্ছা নাজমার এখান থেকে, হ্যাঁ আমি একটু দেখি মিউট করা যায় কিনা। ওকে, একটু আবার আনমিউট করে দিচ্ছি। নাজমা তুমি আমার কথা শুনতে পাচ্ছ? ঠিক আছে। আচ্ছা, তারপরে বিভিন্ন সমাজবিজ্ঞানী নৃবিজ্ঞানীগণ এই বিবাহ বিচ্ছেদ সম্পর্কে সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে তোমার জেরি অ্যান্ড জেরি বলেন দ্য লিগাল অর সোশ্যালি স্যাংশন ডিসলিউশন অফ এ ম্যারেজ। একটা জিনিস দেখো যে তোমার সমাজ স্বীকৃত পন্থায় বিবাহ, যেমন সমাজ স্বীকৃত পন্থায় কোনো কিছুর গঠন হয়, আবার সমাজ স্বীকৃত পন্থায় এবং হচ্ছে তোমার আইনগতভাবে
এই বিবাহ বিচ্ছেদটাও কিন্তু একটা নিয়ম রয়েছে, আর সেটাকেই কিন্তু বলা হয় বিবাহ বিচ্ছেদ। আবার দেখো, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে বলা হয়েছে দ্য লিগ্যাল এন্ডিং অফ এ ম্যারেজ, বিবাহের একটা তোমার কি লিগ্যাল ওয়েতে যখন এই বিবাহ প্রথা থেকে আমরা বের হয়ে আসি তখন সেটাকে কি বলা হয়, তোমার বিবাহ বিচ্ছেদ বলা হয়। দেখো, সমাজের এই প্রগতির ফলেই কিন্তু যখন নারী ক্ষমতায়ন বা নারীর অধিকার প্রতিষ্ঠিত হয় তখন বিবাহ বিচ্ছেদের হারও বৃদ্ধি পায়। যেমন ধরো, বর্তমান সময়ে মেয়েরা যথেষ্ট শিক্ষিত হচ্ছে, ছেলেদের পাশাপাশি মেয়েরা কি করতেছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, মানে রাষ্ট্র পরিচালনাই করতেছে মেয়েরা, যদি আমরা সেটা বলি, এক এক বাক্যে যদি আমরা বলি। আবার দেখো, বড় বড় বিভিন্ন পদে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে মেয়েরা, কিন্তু তোমার এই বিভিন্ন পদে থেকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, যেখানে সামাজিক যে বন্ধনটা রয়েছিল সেই সামাজিক বন্ধনটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে যাচ্ছে। যখন একজন মানুষ সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যায়, মানে সে তার নিজের সকল ধরনের মানে চাহিদাগুলো রয়েছে সেগুলা সে নিজে থেকেই কি করতে পারবে, পূরণ করতে পারবে। আত্মনির্ভরশীল। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, তো তখন দেখা যায় কি যে তোমার নারীর ক্ষমতায়নটাও বৃদ্ধি পায় সমাজে, এবং সেই নারীর ক্ষমতায়নের জন্যই কিন্তু অনেক সময় দেখা যায় এই বিবাহ বিচ্ছেদটা দেখা দেয়। ধরো যে তোমার একটা চাকরিজীবী মেয়ে আর ধরো যে একটা হাউসওয়াইফ, গৃহিণী একটা মেয়ে, দুইজনের কিন্তু চিন্তা ভাবনার বিস্তর পার্থক্য দেখা যাবে। দুজনে কিন্তু সমাজ মানে পরিবারের মধ্যে যে মানে তাদের যে কন্ট্রিবিউশন সেটার মধ্যেও কিন্তু বিস্তর পার্থক্য দেখা যাবে। এবং যেহেতু চিন্তা ভাবনার একটা অনেক পরিবর্তন পরিলক্ষিত হয়, তখন দেখা যায় যে তোমার ওই যে ডোমিনেট করার যে ব্যাপারটা সেটা যখনই চলে আসে ছেলেদের মধ্যে, তখন কিন্তু সেই মেয়েগুলা আর কন্টিনিউ করতে চায় না। সবসময় চিন্তা করে যে আমি তো আমার মতো করে চলতে পারবো, আমার সেই অ্যাবিলিটিটা রয়েছে। তো তখন দেখা যায় তারা ওই বিবাহ বিচ্ছেদের দিকে মুভ করে। সেটা সব ক্ষেত্রে যে একই রকম কারণ হয় তা কিন্তু না। দেখো, বিবাহ বিচ্ছেদের কয়েকটা কারণ নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমত রয়েছে হচ্ছে তোমার ধর্মীয় মূল্যবোধ শিথিলতা। আর জিনিস দেখো, ধর্মে যদি বিবাহ বিচ্ছেদকে নিরুৎসাহিতকরণের মূল্যবোধ থাকে তাহলে বিবাহ বিচ্ছেদের হারও কমে যায়। যেমন হচ্ছে হিন্দুদের মধ্যে দেখবে যে তোমার বিবাহ বিচ্ছেদের হারটা কিন্তু অনেক কম। সেটা কি জানো তোমরা? জি স্যার। কম্পারেটিভলি কিন্তু যে তোমার মানে আমাদের ইসলাম ধর্মে কিন্তু বিবাহ বিচ্ছেদের হারটা, মানে মুসলমানদের মধ্যে বিবাহ বিচ্ছেদের হারটা কিন্তু একটু বেশি থাকে। ওই যে প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, যে ছেলেদের 4টা বিয়ে করার বৈধতা রয়েছে। তো সেই জন্য দেখা যায় কি যে তোমার এই ধর্মীয় যে মূল্যবোধের যে শিথিলতার যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটাই শিথিল আমাদের ইসলাম ধর্মে। তো এই ধর্মীয় ব্যাপারেই কিন্তু তাদের ইয়ে হয়। আবার ইসলাম ধর্মের পাশাপাশি তুমি ধরো যে খ্রিস্টান ধর্মে ওদেরও কিন্তু এইরকম মানে শিথিলতা রয়েছে। তো এই ধর্মীয় শিথিলতা যেখানে বেশি থাকবে সেখানে কিন্তু বিবাহ বিচ্ছেদের হারটাও বেশি থাকবে। দ্বিতীয়ত হচ্ছে তোমার অর্থনৈতিক স্বাধীনতা। দেখো, আধুনিক শিল্পায়িত সমাজে মেয়েরাও শিক্ষার সুযোগ পাচ্ছে এবং বাইরে গিয়ে কাজ করার অধিকার স্বীকৃতিপ্রাপ্ত হচ্ছে। আবার স্বামীর উপর নির্ভরশীলতা কমার কারণে বিবাহ বিচ্ছেদের হারটা কিন্তু ডে বাই ডে বেড়ে যাচ্ছে। আমি আগে যেটা বলছিলাম যে নারীর ক্ষমতায়নের ফলে মেয়েরা যেরকম শিক্ষিত হচ্ছে, তারা কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের দিকে ঝুঁকে পড়ছে। আর অর্থনৈতিক মুক্তি যখন তাদের মধ্যে চলে আসতেছে তখন কিন্তু তারা চিন্তা করে যে না, হয়তোবা মানে আমার সাথে কোনো পুরুষ ব্যক্তি না থাকলেও চলবে, বা সামাজিক ভাবে যদি তারা বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন হয় পরিবারে, সেই ক্ষেত্রেও কিন্তু তারা কি চিন্তা করে যে না, আমার এটা থেকে বের হয়ে যাওয়াটাই মনে হয় বেটার। তো এই যে অর্থনৈতিক স্বাধীনতাটা যখন চলে আসে একটা মেয়ের মধ্যে, তখনই কিন্তু সে ওই যে বিবাহ বন্ধনের প্রতি যে আকৃষ্ট হওয়ার যে ব্যাপারটা ছিল সেটা থেকে একটু দূরে সরে আসে। তারপর হচ্ছে তোমার আইনগত শিথিলতা। আমরা প্রথমেই বলেছিলাম যে বাংলাদেশে অনেক ধরনের আইন রয়েছে কিন্তু আইনের প্রয়োগটা অনেকটাই কম। আবার অনেক ধরনের আইনে রয়েছে তোমার শাস্তির বিধানটাও অনেক কম। আর এই শাস্তির বিধানটা কম থাকার ফলেই কিন্তু দেখা যায় যে তোমার একটা মানে ছেলে বা একটা মেয়ে খুব ইজিলি মানে এই ডিভোর্সের দিকে মুভ করতে পারে। এই বাংলাদেশে এই আইনের শিথিলতাটা যখন যেহেতু ফাঁকফোকর রয়েছে বা এই শিথিলতা রয়েছে, সেই জন্য দেখা যায় বিবাহ বিচ্ছেদটা ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে।
তারপর হচ্ছে তোমার সেবার বাণিজ্যিকীকরণ। এই ব্যাপারটা একটু মানে অন্যরকম। তার মধ্যে হচ্ছে তোমার আগে যেসব সেবা যেমন খাওয়া, কাপড় চোপড় ধোয়া, বিনোদন ইত্যাদি পরিবার থেকে পাওয়া যেত, এখন কিন্তু অর্থের বিনিময়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসব সেবা পাওয়া যায়। আগে একটা ব্যাপার ছিল যে তোমার মানে হাজবেন্ডের বা হচ্ছে তোমার পরিবারের সকল দায় দায়িত্ব মেয়েরা নিয়ে নিত বিয়ের পরে। মানে আলটিমেটলি চলে আসতো মেয়েদের মধ্যে, তোমাদের মায়েদেরকে জিজ্ঞেস করবে বা তোমাদের মানে নানু দাদুদেরকে জিজ্ঞেস করবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে মানে ওই যে সেবার যে ব্যাপারগুলো ছিল সেটা কিন্তু আগে অনেক বেশি ছিল। এখন কিন্তু এটা অনেকটাই কম। ঠিক আছে, এখন ধরো যে মেয়েরা মানে হাতে কাপড় ধোবে এটা ভাবাটা অনেক মানে ইয়ার ব্যাপার। এখন দেখা যায় যে তোমার তারা ওয়াশিং মেশিন ব্যবহার করতেছে, বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতেছে। তো এই যে তোমার সেবার বাণিজ্যিকীকরণের ফলে দেখা যায় যে তোমার একটা মেয়ের প্রতি যে ডিপেন্ডেন্সিটা ছিল পরিবারে বা স্বামীর, সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর সেটা কমে যাওয়ার ফলে কিন্তু দেখা যায় যে যে আস্তে আস্তে মানে যদি ছোটখাটো একটা প্রবলেম ক্রিয়েট হলে তারা ওই সেপারেশনের দিকে চলে যায়। তারপর হচ্ছে তোমার জন্ম নিয়ন্ত্রণ। কথা শুনতে পাচ্ছ আমার? কেউ কোনো সারা শব্দ নাই? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা যাই হোক, আরেকটু হ্যাঁ শেষ করে দেবো, অনেকক্ষণ হয়ে গেছে তো, তোমাদের বিরক্ত লাগতে পারে হয়তো। আচ্ছা, তারপর হচ্ছে তোমার জন্ম নিয়ন্ত্রণ। দেখো, জন্ম নিরোধকরণের বিভিন্ন পন্থা অবলম্বনের ফলে যেহেতু সন্তানাদি থাকে না, ফলে যেসব দম্পতি সন্তানবিহীন সেসব পরিবারে কিন্তু একে অন্যের প্রতি যে সম্পর্কটা, সেই সম্পর্কটা অনেকটাই মানে কি হয়, হালকা হয়ে থাকে। দেখা যায় যে তারা মানে অল্প কোনো ঝামেলাতেই কিন্তু মানে ওই ডিভোর্সের পথটা বেছে নেয় বা বিবাহ বিচ্ছেদের রাস্তাটা বেছে নেয়। কারণ যখন একটা পরিবারে সন্তান থাকে, সেই সন্তানকে কেন্দ্র করেই কিন্তু অনেক ধরনের স্বপ্ন তৈরি হয়। আবার দুজনের সম্পর্কটাও কিন্তু ওই সন্তানকে ঘিরে অনেক ভালো হয়ে থাকে। তো যেসব পরিবারে সন্তান না থাকে মানে থাকে না, সেসব পরিবারে কিন্তু হাজবেন্ড ওয়াইফের যে রিলেশন, সেই রিলেশনটা কিন্তু অনেকটাই মানে হালকা থাকে। তো দেখা যায় যে তোমার অল্প কোনো ঝামেলাতেই তারা এই সেপারেশনের দিকে বা ডিভোর্সের দিকে মুভ করে থাকে। সর্বশেষ হচ্ছে ব্যক্তিত্বের সংঘাত। দেখো, স্বামী ও স্ত্রী উভয়ের মধ্যে ব্যক্তিত্বের সংঘাতের কারণে বিবাহ বিচ্ছেদের হারও বৃদ্ধি পাচ্ছে। ধরো তোমার এখনকার ছেলে মেয়েদের মধ্যে কিন্তু অনেক বেশি ইগো প্রবলেম আছে, তাই না? একজন বলো তো, ইগো ব্যাপারটা কেমন? ছেলেদের মধ্যে বেশি আছে। উম, আসলে ছেলে আর মেয়ে ইগো প্রবলেমটা আসলে আমাদের সবার মধ্যেই রয়েছে, কম বেশি কম বেশি এটা বলতেছি। হ্যাঁ, ছেলেদের মধ্যে তো থাকেই। ছেলেদের মধ্যে একটা ডমিনেটিং পাওয়ার সবসময় কাজ করে, মনে মনে চিন্তা করে যে সে পরিবারের প্রধান বা তোমার তার কথা মতো চলতে হবে। এই যে ডমিনেট করার যে ব্যাপারটা, সেটা কিন্তু একটা মানুষের পার্সোনালিটির সাথে যায়। অনেক কাছে কি হয় যে তোমার যে হ্যাঁ ঠিক আছে, বিয়ের আগে তার মন মানসিকতা একরকম ছিল, বিয়ের পরে দেখা যায় যে তার মানসিকতা অনেকটা চেঞ্জ হয়। কারো পজিটিভ দিকে চেঞ্জ হয়, কারো নেগেটিভ দিকে চেঞ্জ হয়। অনেকের ডমিনেটিং মাইন্ডেড থাকে হচ্ছে তোমার ওই বিয়ের আগের সময়টাতে, পরে দেখা যায় যে বিয়ের পরে তার মধ্যে ম্যাচুরিটি গ্রো করে, এবং সে ধীরে ধীরে কি হয় যে তোমার মানে পরিবার মানে কর্তৃক তোমার কি বলবো মানে সে পারিবারিক যে সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কগুলো বোঝা শুরু করে। আর বোঝার সাথে সাথেই কিন্তু তার মধ্যে যে এই যে ব্যক্তিত্বের যে সংঘাতের যে ব্যাপারটা, সেটা অনেকটাই কমে যায়। কারণ তুমি যখন কম্প্রোমাইজ স্যাক্রিফাইসের মধ্যে থাকতে পারবে, তখন কিন্তু তোমার সাথে শুধু পরিবারের মানুষরা না, শুধুমাত্র হাজবেন্ড বা ওয়াইফ না, যে কারোর সাথেই কিন্তু তোমার ওই কনফ্লিক্টের জায়গাটা অনেকটা কমে যাবে। কারণ তোমার সাথে একজন ঝগড়া করতে আসছে, তুমি তার সাথে কথা বলতেছো না, তখন সে কতক্ষণ ঝগড়া করবে তোমার সাথে? সে পারবে না। কিন্তু যদি দুইজনই ধরো যে হ্যাঁ আমাকে এটা কেন বলছো, আরেকজনে বলছে হ্যাঁ তুমি এটা কেন বলছো, এই যে লেগে গেছে, ঠিক আছে? তো এই ধরো যে এভাবে ব্যক্তিত্বের যে ব্যাপারগুলো, যে ইগো অনেক প্রবলেম। সময় তো ছেলেরা তাদের ভুলটা বুঝতে পারে না, যে সে একটা ভুল কথা বলছে, সেটা যদি মেয়ে দেখা যায় যে না এটা ভুল, এইভাবে না এইভাবে, তাহলে মেয়ে সেটা আরো বেশি রিয়েক্ট করে, সে সেই ভাবে জিনিস সেই রাইট। সেই জিনিসটাই আমি বলছি যে তোমার এখানে ছেলে এবং মেয়ে না, এখানে ব্যাপারটা হচ্ছে যে তোমার একটা বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়, তখন একটা ছেলে এবং একটা মেয়ে দুইজনেরই কিন্তু সমান দায়িত্ব থাকে। ঠিক আছে, দুইজনেই যখন বুঝে বিভিন্ন সিচুয়েশনে, তখনই কিন্তু সম্পর্কটা অনেক ভালোর দিকে যায়। আর যখনই তোমার ধরো যে তোমার একটা মেয়ে সবসময় বুঝে যাচ্ছে বা একটা ছেলে সবসময় বুঝে যাচ্ছে, তখন একটা সময় গিয়ে কিন্তু তখন মানে ব্যালেন্স থাকে না, ইমব্যালেন্স হয়ে যায়। 50-50 হলে ভালো, 60-40 হলে ভালো, কিন্তু এমন যদি হয় না 80-20, তখন কিন্তু সেটা ইমব্যালেন্স হয়ে যাবে।
তো এই ইমব্যালেন্সের জন্যই কিন্তু অনেক সময় দেখা যায় এই বিবাহ বিচ্ছেদটা হয়ে থাকে। আর ডে বাই ডে কিন্তু এখন মানে সম্পর্কের প্রতি আমরা এতটা দায়িত্বশীল না। দিন দিন কি হচ্ছে, আমাদের দায়িত্বশীলতা অনেকটাই কমে যাচ্ছে। আমরা ধরো যে মানে পরিবারের বাইরের যে ব্যাপারগুলোকে যতটুকু প্রাধান্য দিচ্ছি, আমরা পরিবারকে ততটুকু প্রাধান্য দিচ্ছি না। হ্যাঁ ঠিক আছে যে আমি পরিবারের জন্য আমি আয় রোজগার করতেছি, একটা মেয়ে দেখা যাচ্ছে যে সেও আয় রোজগার করতেছে, কিন্তু পরিবারকে সময় দেওয়ার জন্য কিছু এক্সট্রা টাইম রেখে দিতে হয়, যেটা শুধুমাত্র পরিবারের জন্য থাকবে। টাকা পয়সা দিয়ে সবসময় সম্পর্ক ভালো করা যায় না। তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি তোমার বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ। আরো অনেক ধরনের কারণ রয়েছে, তোমরা নিজেরা তোমাদের চারপাশে দেখলে তাকালেই বুঝতে পারবে। এই যে আগে বলছিল না একজন যে ব্রেকআপ, যে আসলে ব্রেকআপ ব্যাপারটাই যখন বিয়ের পরে হয় তখন সেটা ডিভোর্সে পরিণত হয়। ঠিক আছে, আর বিয়ের আগে যখন হয় তখন তো ধরো যে শুধুমাত্র ব্লক দিলেই হয়ে যাচ্ছে, আচ্ছা যাও তুমি আজকে থেকে বাদ, তোমার সাথে কথা নেই, এই বিষয়গুলাই মানে চলছে এখন। কিন্তু তুমি যখন তোমার সম্পর্ককে মানে গুরুত্ব দিতে পারবে, তখন কিন্তু তোমার মধ্যে ওই ব্যাপারটা কাজ করবে না যে না কোনো সময় আমরা আলাদা হয়ে যাব। তো আশা করি তোমরা মোটামুটি হলেও বুঝতে পারছো। আজকে যে পর্যন্ত পড়িয়েছি এইগুলোর মধ্যে কি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে বা তোমাদের কোনো কিছু বলার আছে? না স্যার। হুম। দিবা কি ঘুম থেকে উঠেছো? না স্যার, খাওয়া দাওয়া করলাম। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই যে অনলাইন ক্লাসের এই একটা সুবিধা, ক্লাসও করছি খাওয়া দাওয়া করতেছি। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। নো স্যার। আচ্ছা তাহলে তানিয়া মনে হয় ঘুমাই গেছিলি। না, আমি আসি, আমি জেগেই গেছি। ও এমন করে কথা বলতেছে মনে হচ্ছে কবর থেকে উঠে